বদলের বাংলাদেশ কি সত্যি সুখে আছে? বাংলাদেশ কি আবার 1975-এর পথে হাঁটছে, নাকি ওই 1990-এর মতন গণ আন্দোলনের শেষে সেনাবাহিনী শুধু শান্তিরক্ষীর ভূমিকাতেই সীমাবদ্ধ থাকবে? আগামী বছরের জাতীয় নির্বাচনের আগে ঢাকার রাজনৈতিক অঙ্গন জ্বলছে এই প্রশ্নে। কবে হবে সেদেশের বহু প্রতীক্ষিত নির্বাচন? ইউনূসকে সরানোর ডাক কেন দিচ্ছেন সেদেশের সেনাপ্রধান? তবে কি এবার বাংলাদেশে ফের একবার সেনা অভ্যুত্থান হতে চলেছে? ভারতের সঙ্গে বিদ্বেষ ভাব বজায় রেখে বাংলাদেশের লাভ নাকি লোকসান? জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা কি আদৌ সম্ভব? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আগামী বছরের জাতীয় নির্বাচনে ভোটের আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে সরানোর ডাক দিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। তাহলে কি বাংলাদেশে হবে আবার সেনা অভ্যুত্থান? এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে বাংলাদেশের অভ্যন্তরে। মঙ্গলবার ঢাকার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এমন কিছু বলেছেন যা সে দেশের রাজনীতি এবং ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। তিনি বলেছেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। তাদের প্রধান কাজ হলো শৃঙ্খলা আর পেশাদারিত্ব বজায় রাখা। সেনারা মাঠে দায়িত্ব পালন করার সময় যেন কোনোভাবেই প্রতিশোধমূলক কাজে জড়িয়ে না পড়ে। একই সঙ্গে তিনি আবার প্রতিশ্রুতিও দিয়েছেন যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনাবাহিনী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে। আর এখানেই উঠে আসছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সরকার মানে কারা? কাদের কথা বলতে চাইছেন সেনাপ্রধান? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কি নির্বাচনের আগে তার চেয়ার আঁকড়ে রাখতে পারবেন, নাকি সেনাপ্রধানের এই বক্তব্যের আড়ালে লুকিয়ে আছে আরেকটি সম্ভাব্য অভ্যুত্থানের ইঙ্গিত? গত বছর আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই এক অস্থির রাজনীতির ভেতর দিয়ে যাচ্ছে এই বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থান, জামাত ইসলামের উত্থান, সেনাবাহিনীর হস্তক্ষেপ, সব কিছু মিলিয়ে দেশটি এখন স্থিতিশীল অবস্থায় আসতে পারেনি। শেখ হাসিনা দীর্ঘ 15 বছর একছত্র ক্ষমতায় ছিলেন। বিরোধীদের অভিযোগ, তার শাসন ভারতকেন্দ্রিক কূটনীতির মাধ্যমে দেশকে এক ধরনের ভাড়াটে সাম্রাজ্যবাদের দিকে ঠেলে দিয়েছিল। এই প্রেক্ষাপটেই নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে সামনে আনা হয়। কারণ ভাবা হয় আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু দেশে ইউনূসের জনপ্রিয়তা ততটা মজবুত নয়। তার বিরুদ্ধে একদিকে আওয়ামীপন্থী বিদ্বেষ, অন্যদিকে জামাত এবং জাতীয়তাবাদীদের সংশয়। শুধু তাই নয়, এই ইউনূসের আমল থেকেই বাংলাদেশে বেড়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচার, তাদের ধর্মীয় স্থানে হামলার ঘটনা। তাছাড়া বাংলাদেশে ইউনূস সরকারের আমলে নারী নির্যাতনের পরিসংখ্যান জানলে আপনি চমকে উঠবেন। পরিসংখ্যানটি বলছে চলতি বছরের মানে এই জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট 7 মাসে 363টি নির্যাতনের ঘটনা ঘটেছে, আর তাতে মৃত্যু হয়েছে 322 জনের। তালিকায় নারী এবং শিশুর সংখ্যা 208, আত্মহত্যা করেছেন 114 জন। তাহলেই বুঝুন যে এই ইউনূসকে নিয়ে আসার পর বদলে যাওয়া এই বাংলাদেশে জনতা কেমন আছে। জনতা তাকে ক্ষমতার গদিতে বসিয়েছিল ঠিকই, কিন্তু সেই ইউনূস কেমনভাবে দেশ চালাচ্ছেন, আইন ব্যবস্থা চালাচ্ছেন, সেটাই অনুধাবন করুন। ফলে প্রশ্ন হচ্ছে, ভোট পর্যন্ত কি এই ইউনূসকে বহাল রাখবে বাংলাদেশের জনগণ কিংবা সেনাবাহিনী? এদিকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তার ভাষণে বলেছেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে ময়দানে কাজ করার সময় যেন জওয়ানরা নিরপেক্ষ থাকে, কোনো প্রতিশোধমূলক কাজে যেন না জড়ায়। একই সঙ্গে তিনি আবার সতর্কও করেছেন ভুয়ো খবর এবং সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে। অথচ বাংলাদেশের ইতিহাসে
সেনাবাহিনী খুব কম সময়ে শুধু এই পেশাদার থেকেছে। ইতিহাস বলছে 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর সেনা অভ্যুত্থান শুরু হয়। 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল দেশটি। এক অনিশ্চয়তার মধ্যে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশিরা। পরে মুজিব হত্যাকাণ্ডে যুক্তদের সঙ্গে নিয়েই খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। সে সময় মেজর জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হয়। কিন্তু বঙ্গভবন থেকে সেনাবাহিনীর অনেক কিছুই নিয়ন্ত্রণ করতেন মুজিব হত্যার সঙ্গে জড়িত কয়েকজন মেজর। এমনকি খন্দকার মোশতাক ক্ষমতায় থাকলেও ক্ষমতাশালী ছিলেন মুজিব হত্যায় জড়িতরা। এর 3 মাস পর নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয় অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান। আর এই অভ্যুত্থানের নেপথ্যে ছিল 15ই আগস্টের ঘটনা প্রবাহ এবং সেনাবাহিনীর অভ্যন্তরে বিশৃঙ্খলা। নভেম্বরের এই ঘটনা প্রবাহের পর খালেদ মোশাররফ সরিয়ে দিতে চেয়েছিলেন জিয়াউর রহমানকে। শেষ পর্যন্ত তবে তা হয়নি। খালেদ মোশাররফের নেতৃত্বে পৃথক অভ্যুত্থানে সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দী পর্যন্ত করা হয়। খালেদ মোশাররফ ক্ষমতা হাতে নিলেও সরকার গঠন করতে পারেননি। সরকারহীন এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে তখন গিয়েছিল বাংলাদেশ, ঠিক যেমনটা এখন যাচ্ছে। এরপর আবার ওই বছরই নভেম্বরে পাল্টা অভ্যুত্থান হয় বাংলাদেশে, যার পুরোভাগে ছিল সেনাবাহিনী। 3টি সেনা অভ্যুত্থান আর তার ঘাত প্রতিঘাতে দেশের অনিশ্চয়তা নেমে আসে। সেই অভ্যুত্থানে বন্দি দশা থেকে মুক্ত হয় মেজর জেনারেল জিয়াউর রহমান। এরপর 1978 সালের 22শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করা হয় জাগদল, যার নেপথ্যে ছিলেন ওই জিয়াউর রহমান। দলটি রাজনীতিতে সাড়া ফেলতে না পারায় জাগদল জাতীয়তাবাদী ফ্রন্টের রূপ নেয়। এরপর 1978 সালে 1 মে গঠিত ওই জাতীয়তাবাদী ফ্রন্টের চেয়ারম্যান হন জিয়াউর রহমান। 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে ওই বিএনপি নামে নতুন দলের জন্ম হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন এই দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কিন্তু 1981 সালে জিয়াউর রহমান নিহত হন ওই সেনার হাতেই। 1981 সালের 30শে মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের হাতেই নিহত হয়েছিলেন জিয়াউর রহমান। আর জিয়া হত্যার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফের টালমাটাল অবস্থায় চলে যায়। সেনাবাহিনীর প্রধান জেনারেল এরশাদ তখন এক ধরনের অপ্রত্যাশিত রাজনৈতিক পরিবেশের মধ্যে নিজের অবস্থান শক্ত করার সুযোগ পান। 1982 সালের 24শে মার্চ রক্তপাতহীন এক অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। ফলে বাংলাদেশের এই ইতিহাস থেকেই বোঝা যাচ্ছে সেনাবাহিনীর অন্দরে পেশাদারিত্ব শব্দটা বারবার উচ্চারিত হলেও বাস্তবে দেখা গেছে সেনাবাহিনী প্রায়শই ওই রাজনৈতিক শূন্যতাকে পূরণ করেছে। তাই ওয়াকরুজ্জামানের এই বক্তব্যের অন্তর্নিহিত বার্তাও কি সেই ইঙ্গিত দিচ্ছে? প্রশ্নটা থেকেই যাচ্ছে। শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের অভ্যন্তরে কান পাতলে বারবার শোনা গেছে সেই একটাই প্রশ্ন, সেদেশে সেনা অভ্যুত্থান কি আসন্ন? কারণ এমনিতেই ইউনূসের সরকার সেনাবাহিনীর ওপর নির্ভরশীল। একদিকে গণ আন্দোলন যখন নতুন নতুন দাবি তুলছে, জামাত ইসলামী যখন রাজনীতির কেন্দ্রস্থলে ফিরছে, তখন সেনাবাহিনী হয়ে উঠেছে দেশের একমাত্র স্থায়ী শক্তি। আর ইতিহাস বলছে সেনারা একবার যদি অন্তর্বর্তীকালীন প্রশাসনে প্রভাব বিস্তার করে, তারা আর সহজে সরে যায় না।